আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের টপিকস বাংলা ব্যাকরণের অত্যন্ত ছোট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটাকে বাংলা ব্যাকরণের হার্ট বলা যায়। এটা হলো ধ্বনি এবং বর্ণ। তাহলে ধ্বনি কাকে বলে? ধ্বনি হলো মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে আওয়াজ, এটাই হলো ধ্বনি। তাহলে বাকযন্ত্রটা কি? বাকযন্ত্রটা হলো এই যে আমাদের ফুসফুসতারিত যে বাতাস আওয়াজ উচ্চারণের সময় যে জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে আওয়াজটা সৃষ্টি হয়, সেটাই হলো বাকযন্ত্র। তাহলে কারা যে ফুসফুস থেকে বাতাসটা বের হয় আমাদের প্রথমে কণ্ঠনালীতে চলে আসে, তাহলে কণ্ঠনালীটা একটা বাকযন্ত্র। এরপরে সেটা আরেকটু সামনের দিকে আসে, আমাদের স্বরতন্ত্রে বাধা পায়। তারপরে আরেকটু সামনে আসে আমাদের আলজিহ্বা। এরপরে নাসিকা দিয়ে কিছু বাতাস বের হয়, সেখানে একটু বাধাপ্রাপ্ত হয় আমাদের জিহ্বা। এরপরে হলো দাঁত, তারপরে ঠোঁট। এগুলোই মূলত হলো বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে আমরা ধ্বনি বলবো। তাহলে ধ্বনি কত প্রকার? ধ্বনি হলো দুই প্রকার। একটা হলো মৌলিক ধ্বনি, আর একটা হলো যৌগিক ধ্বনি। আমরা এর আগে হয়তো বা জানতাম যে ধ্বনি দুই প্রকার, এটা একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। আসলে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি হলো মৌলিক ধ্বনির একটা অংশ। তাহলে আমরা জানবো যে মৌলিক ধ্বনিটা কি। মৌলিক ধ্বনি হলো যে ধ্বনিকে আর ভাঙা যায় না। আমরা যদি বলি অ, এখানে আমরা যদি বলি স্বরে আমরা কি অ, এই অ শব্দটা কি, অ ধ্বনিটাকে কি আর ভাঙা যায়? কোনোভাবেই ভাঙা যায় না। তাহলে অ একটা মৌলিক ধ্বনি। এরপরে যদি আমরা যে ভাঙলে একটি মাত্র ধ্বনি পাওয়া যায়, এরকম ধ্বনি আমরা দেখি যদি আমরা লিখি ক। এখানে যদি আমরা দেখি ক, এই ক শব্দটাকে যদি ক ধ্বনিটাকে যদি আমরা ভাঙাই, একটা পাই ক হসন্ত হলো অ। এখন এখানে আমরা দুইটা ধ্বনি পেলাম, অর্থাৎ এই কটাকে ভেঙে আমরা আরেকটা ধ্বনি পেলাম। দুইটা না, একটা ধ্বনি পেয়েছি। কটাকে ভেঙে আমরা আরেকটা ধ্বনি পেয়েছি। এই যে হসন্ত আমরা ব্যবহার করেছি, এই হসন্তটার মানে কি আসলে? অর্থাৎ এখানে হলো শেষ। হসন্ত, এই যে হস, এই চিহ্নটার মানে হচ্ছে, আমরা যদি এখানে অক নামক একটা শব্দ লিখি, অ ক অক, অর্থাৎ এখানে এই হসন্তের মানে হয়েছে এর আগে অথবা পরে একটা শব্দ থাকতে হবে। যদি আমরা অ তাহলে উচ্চারণ করা যায়, কতেই আমরা থেমে গেছি। কিন্তু যদি আমরা ককে উচ্চারণ করতে যাই শুধু, তাহলে ক ক এর পরে একটা অ উচ্চারণ হয়ে যায়। অর্থাৎ এই শুধু কতে আমরা থামতে পারি না, ঠিক আছে? শুধু ক আমরা বলতে পারি না। অর্থাৎ এটা হয় আগে একটা ধ্বনি থাকতে হবে অথবা পরে একটা ধ্বনি থাকতে হবে, তাহলে এটাকে উচ্চারণ করা যাবে। অর্থাৎ ক কে যদি আমরা ভাঙি, তাহলে আমরা আরো একটা ধ্বনি পাই। অর্থাৎ তাহলে যেটাকে ভাঙলে যেটাকে ভাঙা যায় না, অথবা ভাঙলে একটি ধ্বনি পাওয়া যায়, সেটা হলো মৌলিক ধ্বনি। আরেকটা হলো কি আমাদের যৌগিক ধ্বনি। তাহলে যৌগিক ধ্বনি কাকে বলে? যে ধ্বনিকে ভাঙলে একাধিক ধ্বনি পাওয়া যায়, তাকে বলা হয় যৌগিক ধ্বনি। তাহলে যদি আমরা বলি যে ওই, ওই যদি আমরা বলি, এখানে ও একটা ধ্বনি আর ই একটা ধ্বনি, এই দুইটা ধ্বনি মিলে হইছে ভাঙায়। আর আরেকটা আছে কি ও, এখানে ও একটা আর ও একটা, এই দুইটা মিলে হইছে কি আমাদের কি যে আরেকটা ধ্বনি। অর্থাৎ এই যে ধ্বনিকে ভাঙলে একাধিক ধ্বনি পাওয়া যায়, তাকে বলা হয় যৌগিক ধ্বনি। এরপরে আসি আমরা বাংলা বর্ণমালায়। তাহলে বাংলা বর্ণমালায় যৌগিক ধ্বনি হলো দুইটি। ওই যে আমরা যে দুইটার কথা বললাম, এখানে বাংলা বর্ণমালায় এই দুইটা হলো যৌগিক ধ্বনি। বলি যে নেই, এই শব্দটা যদি আমরা বলতে যাই, তাহলে নেই এটার সাথে আমরা একটা কি উচ্চারণ করতে যাই? এখানে একটা এই, নেই নেই। এবার যদি আমরা বলি যে কেন, কে, একটা ধ্বনি উচ্চারণ করে ফেলি। অর্থাৎ এইভাবে এইভাবে বাংলা ভাষায় আমাদের 25টি ধ্বনি রয়েছে। তাহলে আমরা এখন পেলাম কি যে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, এরপরে হচ্ছে অর্থাৎ প্রথমে মৌলিক ধ্বনি, তারপরে হচ্ছে যৌগিক ধ্বনি। মৌলিক ধ্বনি হলো কয়টা? মৌলিক ধ্বনি হলো আমাদের দুই ভাগে ভাগ করা যায়, একটা স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি।
কে যদি আমরা লিখিত রূপ দিতে পারি তাহলে ওটা হবে বর্ণ, যেটা লিখিত রূপ আমরা দিতে পারবো না সেটাকে আমরা বর্ণ বলতে পারবো না। এখন তাহলে এইখানে আমরা যেটা দেখলাম, এই যে এটাকে আমরা লিখিত রূপ দিতে পারি, তার জন্য এটাকে আমরা বর্ণ বলতে পারবো না, বর্ণ। আরেকটা মজার ব্যাপার হলো, আমাদের অনেক সময় আমরা এই জিনিসটা একদম গুলিয়ে ফেলি যে বর্ণ আর অক্ষর একই জিনিস। আসলে দুইটার মধ্যে আকাশ আর পাতালের মতো ব্যবধান, অর্থাৎ বর্ণ আর অক্ষর এক জিনিস না, বর্ণ আর অক্ষর এক জিনিস না। তাহলে আমরা দেখব যে যদি আমরা এভাবে লিখি যে নদ, আরেকটা আছে নদী বা ইলিশ, তাহলে এই যে নদ, এটাকে যদি আমরা উচ্চারণ করি যে নদ, নদ, অর্থাৎ কিন্তু উচ্চারণের সময় আমরা আলাদা আলাদা বর্ণ, এখানে দুইটা বর্ণ আছে, কিন্তু উচ্চারণ যখন করি তখন এখানে একবার উচ্চারণ হয়ে যায় নদ। যদি আমরা বলি নদী, নদী, উচ্চারণ করতে গেলে নয়ের সাথে আমরা আবার কি করি, ন একবার উচ্চারণ করি, দি আরেকবার উচ্চারণ করি, তাহলে নদী। এখানে দুইটা অক্ষর আছে, ঠিক আছে। এরপর আছে আমরা এখানে আছে আমাদের বর্ণ আছে তিনটা, তাহলে দেখবো যে ইলিশ, এখানে ই একবার উচ্চারণ করি আর লিশ একবার উচ্চারণ করি, তাহলে এখানে আমাদের বর্ণ আছে কয়টা, দুইটা, ঠিক আছে। তাহলে এই যে অর্থাৎ এই যে দুইটা অক্ষর আছে, দুইটা বর্ণ আছে তিনটা, অক্ষর আছে দুইটা। তাহলে অক্ষর কাকে বলে, অক্ষর হলো বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে, অর্থাৎ বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে আমরা অক্ষর বলতে পারি। উচ্চারণের একক হলো অক্ষর। আসি আমরা বর্ণ, তাহলে বর্ণ কাকে বলে, যে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। বর্ণ প্রধানত দুই ভাগে এটার শ্রেণী বিভাগ করা যায়, একটা মাত্রা অনুসারে, আরেকটা হলো ধ্বনি উচ্চারণের যে অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। মাত্রা থেকে, অর্থাৎ মাত্রা অনুসারে ধ্বনিকে আমরা তিন প্রকারে ভাগ করতে পারি। একটা হলো আমাদের পূর্ণমাত্রা, এরপরে আছে শূন্যমাত্রা বা মাত্রাহীন, আর একটা হলো অর্ধমাত্রা, ঠিক আছে। তাহলে বাংলায় আমাদের অর্থাৎ বাংলা বর্ণমালার মধ্যে যে পূর্ণমাত্রার বর্ণ আছে 32টি, আর শূন্যমাত্রার মানে শূন্যমাত্রার আছে 10টি বর্ণ, এবং অর্ধমাত্রার আছে আমাদের 8টি বর্ণ। পূর্ণমাত্রা 32টি, শূন্যমাত্রা 10টি, অর্ধমাত্রা 8টি। তাহলে এটা আমরা মনে রাখবো কিভাবে, আমরা অনেক সময় বলি যে মানুষের মুখে কয়টা দাঁত থাকে, 32টা। যদি সব পূর্ণ থাকে তাহলে সেটা হয় 32টি। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি যে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা হলো 32টি, পূর্ণমাত্রার বর্ণ হলো 32টি। তারপর আছে শূন্যমাত্রা, শূন্যমাত্রার হলো 10টি। তাহলে হলো কি অর্ধমাত্রা, অর্ধমাত্রার হলো 8টি। এটা সহজে মনে রাখা যায় কিভাবে, মানে পূর্ণ যদি হয় তাহলে আমরা 1 টাকা যদি ধরে নেই, তাহলে এটার অর্ধেককে আমরা কি বলি, 8 আনা। 50 পয়সাকে আমরা 108 আনা বলতাম। তাহলে সেভাবে ধরা যায় যে এটা হলো 8, মনে রাখা যায়। তাহলে এখন অক্ষরগুলো আমাদের চিনতে হবে। তাহলে শূন্যমাত্রার অক্ষর কয়টি, শূন্যমাত্রার অক্ষর 10টি। এরা কারা কারা, এ, ওই, ও, ও, যে আমাদের এই এ, ওই, ও, ও, উ, ইও, তারপর হচ্ছে খণ্ডত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই কটা হলো আমাদের মানে শূন্যমাত্রা। এরপর আছে অর্ধমাত্রা। অর্ধমাত্রা কি হলো, রি, খ, ন, তারপরে গ, তারপর হচ্ছে মূর্ধন্য, থ, দ, প, তালিবাস। এই কটা হচ্ছে আমাদের অর্ধমাত্রা। এখন এই কটা যদি আমরা একটু মনে রাখতে চাই, তাহলে একটা সহজ হিসেবে মনে রাখা যায় যে গাদা শিখে ঋণ প্রথা। যদি আমরা এটাকে একটু লিখে যাই যে গাদা শিখে ঋণ প্রথা, এই মাত্রাটা লিখে যে গাদা শিখে ঋণ প্রথা, এটা বললে আমাদের যে 8টা, এটা কিন্তু আমাদের চলে আসে। যদি আমরা বলি গাদা, গ একটা আর ধ একটা,
তাহলে আমাদের এই গ আর ধ, তারপরে হলো শিখে এই স খ, অর্থাৎ এই তালিবের স, তারপরে হলো খ। এরপরে আছে ঋণ, ঋণ মূর্ধন্য, তাহলে শিখে ঋণ, তাহলে এখানে আমাদের আছে ঋণ এই মূর্ধন্য। তারপর আছে প আর শিখে থ, আমাদের এই প আর এই থ, তাহলে আমরা একটু সহজে মনে রাখতে পারি। এরপরে আছে যে ধ্বনি অনুসারে, অর্থাৎ এরপরে আরেকটা জিনিস আছে, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এটার মধ্যে তো আমাদের আবার দুইটা অপশন আছে, একটা স্বরবর্ণ আর একটা হলো কি ব্যঞ্জন বর্ণ। তাহলে কোন আকারের বর্ণ কয়টা আছে সেটাই আমরা একটু দেখি। যে আমাদের অর্ধমাত্রা, আমরা যদি প্রথমে শূন্য মাত্রা হিসেবটা করি, তাহলে এখানে দেখি যে আমরা আমাদের মানে স্বরবর্ণ যেটা, এই স্বরবর্ণ এখানে এটা আছে কয়টা, চারটি স্বরবর্ণ আছে, চারটি। আর ব্যঞ্জন বর্ণ এখানে অর্থাৎ স্বরবর্ণ হলো চারটি আর ব্যঞ্জন বর্ণ আছে কয়টি, ছয়টি। যদি আমরা অর্ধমাত্রা হিসেব করি তাহলে কি হলো, অর্ধমাত্রা আছে কয়টি, একটি। আর অর্ধমাত্রা স্বরবর্ণ হলো একটি, আর ব্যঞ্জন বর্ণের স্বরবর্ণ হলো কয়টি, সাতটি। ক্লিয়ার? তাহলে আমরা দেখি কি যে আমাদের যে স্বরবর্ণ, অর্থাৎ যদি আমরা বলি যে স্বরবর্ণ পূর্ণমাত্রা স্বরবর্ণ, তাহলে কয়টা, বাংলা স্বরবর্ণ কয়টা, 11টা। এর মধ্যে অলরেডি এই যে মাত্রাহীন হইলো আমাদের কয়টা, 4টা, আর হইলো গিয়ে অর্ধমাত্রা হইলো একটা। তাহলে 11টা থেকে যদি আমরা এই 5টা বাদ দিই, বাকি থাকে কয়টা, আমাদের এই 6টা, বাকি থাকে কয়টা, 6টা। তাহলে এখন আমরা কি করি যে ব্যঞ্জন বর্ণ, তাহলে দেখি ব্যঞ্জন বর্ণে আমাদের এখানে শূন্য মাত্রার আছে মানে অর্থাৎ অর্ধমাত্রা আছে 7টা, অর্ধমাত্রা আছে 7টা, আর এখানে আছে কয়টা, আমাদের 6টা। তাহলে এই 6টা যদি যায়, বাকি থাকবে আমাদের কয়টা, 6 7 13টা গেলে আমাদের থাকবে 26টা। তাহলে এই হলো মোট আমাদের পূর্ণমাত্রা আছে 32টা, 26 আর 6 32টি আছে আমাদের পূর্ণমাত্রা। আর মানে পূর্ণমাত্রা আর অর্ধমাত্রার আছে কয়টি, অর্ধমাত্রার আছে আমাদের এখানে মোট হলো কয়টা, 10টা, মানে 6টা আর 4টা 10টা, আর অর্ধমাত্রার আছে আমাদের 1টা 7টা। জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে আমাদের ধ্বনি অনুসারে আমাদের এই মানে অর্থাৎ বর্ণগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো কি আমাদের স্বরবর্ণ, একটা স্বরবর্ণ, আর একটা হলো গিয়া মানে ব্যঞ্জন বর্ণ, যেটা আমরা উচ্চারণ করি। তাহলে স্বরবর্ণ কয়টি, আমাদের 11টি। স্বরবর্ণ হলো 11টি। কি কি 11টি? অ, আ, ই, ই, উ, উ, রি, তারপর হলো এ, ওই, ও, ও। কিন্তু মৌলিক স্বরধ্বনি, অর্থাৎ মৌলিক স্বরধ্বনি হলো 7টা। এই যে স্বরবর্ণ আর হলো স্বরবর্ণ মানে অর্থাৎ স্বরধ্বনি একটু চেঞ্জ আছে না, যে আমরা যেটাকে আকার দিতে পারি না সেটা কিন্তু বর্ণ না, আর যেটাকে যে ধ্বনিটাকে আমরা আকার দিতে পারি সেটা হলো বর্ণ। আচ্ছা, তাহলে হলো স্বরবর্ণ কয়টি, 11টি, এদেরকে আমরা আকার দিতে পারছি। এখন কথা হলো তাহলে মৌলিক স্বরধ্বনি, তাহলে ধ্বনির দিক থেকে আমরা যদি বলি যে এখানে হলো এই অ, আ, এই দুইটাকে, তাহলে এর মৌলিক স্বরধ্বনি অ উচ্চারিত হচ্ছে, আ উচ্চারিত হচ্ছে। কিন্তু এই ই, ই আমরা যদি এই মানে অর্থাৎ যেটাকে আমরা বলি হ্রস্ব ই, দীর্ঘ ই, এই দুইটা যদি আমরা বলি, তাহলে এই উচ্চারণ দুইটারই কিন্তু ই, আমরা কম টেনে দিছি না বেশি দিছি, মানে বেশি টানে ঈদ আর ঈদ, যেভাবে আমরা বলি না কেন, ইট আর ইট, ঈদ, তাহলে আমরা বর্ণ কিন্তু উচ্চারণ ই করতেছি। অর্থাৎ এই দুইটা বর্ণ মিলে আমাদের কয়টা বর্ণ হলো, যে এই দুইটা মিলে হলো একটা বর্ণ। এরপর আছে উ আর উ, আমরা বলি মানে অর্থাৎ এই দুইটা, একটা হ্রস্বই বলি আর একটা দীর্ঘই বলি, অর্থাৎ দুইটার উচ্চারণ কিন্তু আমাদের একটা, উ। তারপরে আরেকটা আছে কি, যে এই যে রি, মৌলিক স্বরধ্বনি কাকে বলে,
যে ধ্বনিকে আমরা কি করতে পারি, মৌলিক মানে অর্থাৎ মৌলিক ধ্বনি যে আমরা পড়ছি, যে ধ্বনিকে ভাঙানো যায় না অথবা ভাঙলে একটি পাওয়া যায়। এই যে রি আমরা উচ্চারণ করি, তাহলে রি হলো কি এই রয়ের শিকারী, অর্থাৎ এটা হলো কি ব্যঞ্জন বর্ণ, তাহলে এটা তো আর স্বরধ্বনি হতে পারে না, অর্থাৎ এটা ব্যঞ্জন ধ্বনি, উচ্চারণে আমরা স্বরধ্বনি আকারে উচ্চারণ করতে পারি না। এরপরে আছে এ, আরেকটা এ, এই যে ওই, এটা তো স্বরধ্বনি হতে পারে না, এটাকে আমরা উচ্চারণ করছি কি যে ওই সমান হলো ও যোগ হলো ই, ওই। আর একটা আছে কি আমাদের ও, একটা হলো ও আর একটা যোগ হলো কি আমাদের উ, তাহলে দুইটা মিলে হলো অর্থাৎ স্বরধ্বনি। তাহলে এইটাও আমাদের, এইটা এটা স্বরধ্বনি হলো না, আর এইটাও আমাদের স্বরধ্বনি হলো না। তাহলে যে এখন কথা হলো, তাহলে এটা তো স্বরবর্ণ হলো, তাহলে এইটা অর্থাৎ বর্ণগুলাকে আমাদের ধ্বনিগুলাকে আকার দিয়ে গেছে, এখানে যারা আছে সবাই কিন্তু আমাদের স্বরবর্ণ। এখন এটাকে তো আবার আমরা কি করতে পারি না যে আমাদের স্বরবর্ণের মধ্যে নেই। আমরা কোথাও যদি লিখতে যাই যে কেন, এই যে কেন লিখলাম, অর্থাৎ এটা উচ্চারণ আমরা করি কি, এই কেন বলতে গেলে আমাদের এ আসে, কিন্তু এখানে কি কোনো এ আছে? নাই। আবার যদি আমরা উচ্চারণ করতে যাই যেমন, তাহলে আমরা কি এখানেও একটা আমাদের এ উচ্চারণ হয়, আমরা কি বলি যেমন, কিন্তু এখানে কি এ আছে? নাই। অর্থাৎ এটাকে আমরা মানে বর্ণ আকারে লিখতে পারি না, কোনো আকার দিতে আমরা পারি না। এরপরে আসি আমরা কি যে ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ তাহলে কয়টা? ব্যঞ্জন বর্ণ হলো আমাদের 39টা। ব্যঞ্জন বর্ণ হলো আমাদের 39টা, এর মধ্যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো 30টা। ব্যঞ্জন বর্ণ হলো 39টা, মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো আমাদের কয়টি? 30টি। যে কেন 30টি হলো? যে আমরা এই যে উচ্চারণ করতে গিয়ে একটা দুইটা স, অর্থাৎ দুইটা, একটা হলো আমাদের স, মূর্ধন্য স, এই দুইটাকে আমরা কিন্তু স এ উচ্চারণ করি, উচ্চারণ দুইটা একই, কিন্তু আকার দিতে গেলে আমাদের দুইটার উচ্চারণ মানে দুইটা আকার দুই রকমের। এরপরে আছে জ, এই বর্গীয় জ আর একটা অন্তর্জ জ যদি আমরা বলি, এই দুইটা কিন্তু আমাদের উচ্চারণ কি জ। এরপর আছে মূর্ধন্য ন আর একটা আছে দন্ত ন, অর্থাৎ এই দুইটার উচ্চারণ কিন্তু আমাদের ন এ উচ্চারিত হয়। এরপরে আছে কি খণ্ডত, অর্থাৎ একটা আছে ত আর একটা খণ্ডত, দুইটার উচ্চারণ কিন্তু আমাদের একই, ত উচ্চারণ হয়। এরপরে আছে আমাদের এই উ, তারপর আছে ইও, অনুসার, এই তিনটার উচ্চারণ একই। এরপরে আছে আমাদের এই বিসর্গ, আরেকটা আছে কি চন্দ্র, যেটাকে আমরা চন্দ্রবিন্দু বলি, ঠিক আছে? অর্থাৎ এগুলোর কোনো নির্দিষ্ট ধ্বনি নাই, এরা ব্যঞ্জন ধ্বনি আকারে মানে উচ্চারিত হতে পারে না। যে বিসর্গ, অনুস্বর, এদের আসলে ব্যঞ্জন আমাদের ব্যঞ্জন ধ্বনি আকারে এদের উচ্চারিত হয় না। আরেকটা জিনিস আমাদের রয়ে গেছে, এটা হলো এই অন্তস্থ অ, এটা কিন্তু আসলে আমাদের ধ্বনি আকারে উচ্চারিত হয় না। কেন? যদি আমরা বলি যে চায়, এই চায়, এটাকে যদি আমরা মানে আলাদা করে ভাঙাই, চা যোগ এ, চা যোগ এ, এভাবে হয়। দ্যাট মিন্স এটা আমাদের ধ্বনি থেকে বাদ পড়ে যায়। তাহলে কয়টা বাদ পড়লো এখান থেকে? যদি আমরা বলি এখান থেকে 1 2 3 3 4, এই মানে 5 6 7 8 9, এই 9টা বাদ গেলে বাকি থাকে কয়টি? 30টি। এই যে আমরা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এগুলো যে পড়লাম, এর মধ্যে আরেকটা অপশন রয়ে গেছে কি যে এগুলার যে আকার, সংক্ষিপ্ত রূপ, এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণ হলো 11টি। এখন এর মধ্যে কার কয়টি? স্বরবর্ণ 11টি, কার হলো 10টি। মানে আকার, এরপরে রসিকার, দীঘিকার, তারপর হলো এইভাবে দীঘিকার,
তাহলে আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে এখন কথা হলো বর্ণ হলো 11টা আর কার হলো 10টা। এখন আরেকটা জিনিস যেটা আছে, আমরা যে অকার নামে কি কোনো কার শুনেছি? এই যে অশব্দের কোনো কার আমরা দেখি নাই বা শুনি নাই। এখন এটার তো কার নাই, কিন্তু এটা তো সকল বাক্যের সাথে অর্থাৎ সকল বর্ণের সাথে আছে, তার জন্য এটার কোনো কার নাই। যেমন আমরা বলেছিলাম কি আগে, এই ক হসন্ত ছিল অ, অর্থাৎ ক এর মধ্যে এটা রয়ে গেছে, ক হসন্ত অ, অর্থাৎ যেটা যে সবার মধ্যে আছে কিন্তু এটার যেহেতু আকার নাই, তার জন্য এটাকে বলা হয় কি নীলিন বর্ণ, অর্থাৎ নীলিন। আমরা বিলীন শুনছি না, কিন্তু বিলীন মানে কি শেষ হয়ে যাওয়া, আর এটা হলো নীলিন মানে এটা আছে। স্বরবর্ণের হলো সংক্ষিপ্ত রূপ। তাহলে আরেকটা কি হলো ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ। এই অনুবর্ণটা আবার 3 প্রকার। অনুবর্ণ 3 প্রকার। আচ্ছা, অনুবর্ণ 3 প্রকার কি কি? এটা হলো ফলা। 1 নম্বর হলো, মনে করো যে একটা হলো ফলা, আরেকটা হলো রেফ, আরেকটা হলো বর্ণ সংকেত। বর্ণ সংকেত। আচ্ছা, তাহলে ফলা কি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এখন কথা হলো যে আমরা বাংলা করছি কি হ জ ব র ল। তাহলে আমরা এটাকে যদি বলি যে ম জ ব র ল আর হলো ন, তাহলে এসে গিয়া আমরা বলছি হ জ ব র ল। আমরা এমনিতে একটা যে কোনো জিনিস এলোমেলো থাকলে আমরা বলি কি হ জ ব র ল, কিন্তু এটা যদি আমরা একটু মনে রাখি যে ম জ ব র ল, এগুলো হলো কি আমাদের ফলা। তাহলে ফলা হইলো কয়টা? আমাদের 6টা। 1 2 3 4 5 6, এটা হলো আমাদের কি ফলা। এরপরে হলো যে এরপর হলো বর্ণ সংক্ষেপ। আচ্ছা, বর্ণ সংক্ষেপটা কি? যেমন অন্তঃস্বরটাকে কোনো শব্দের সময় এভাবে লিখি, এটা আমাদের স, কিন্তু যদি আমরা যখন যুক্ত বর্ণ আকারে লিখতে যাই, যদি আমরা লিখি স্বাধীনতা, স্বাধীনতা, অর্থাৎ এই যে দন্তস্বরটাকে এইভাবে না লিখে আমরা এটাকে কি করলাম, এইভাবে লিখলাম, এই যে সংক্ষেপ করে লিখলাম, এটা হলো কি আমাদের মানে বর্ণ সংক্ষেপ। এরপরে মূর্ধন্য ষ, এই যে মূর্ধন্য ষটাকে যদি আমরা এইভাবে না লিখে তখন আমরা এইভাবে লিখে দেই পুরস্কার লিখতে গেলে, তাহলে এটাকে যে আমরা সংক্ষেপে লিখলাম, এটাই হলো কি বর্ণ সংক্ষেপ। তাহলে আমাদের আজকের আলোচনা যেটা থেকে আমরা কি বললাম, বুঝলাম যে আসলে ধ্বনি কি। এক কথায় যদি আমরা সবগুলো শেষ করে দিই, সেটা হলো মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনি প্রধানত কয় প্রকার? ধ্বনি প্রধানত হলো গিয়ে 2 প্রকার। একটা মৌলিক ধ্বনি, আর একটা হলো কি যৌগিক ধ্বনি। মৌলিক ধ্বনি আবার 2 প্রকার, একটা হলো কি স্বরধ্বনি, আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। এরপরে হলো ধ্বনিকে যখন আমরা লিখিত রূপ দিতে পারি তখন সেটাকে বলা হয় কি বর্ণ। বর্ণ আবার 2 ভাগে ভাগ করা যায়। প্রথমত একটা মাত্রার হিসেবে, আর একটা কি ধ্বনির হিসেবে। মাত্রার হিসেবে এটা হলো আবার 3 প্রকার, পূর্ণ মাত্রা, শূন্য মাত্রা বা মানে মাত্রাহীন, আর একটা হলো অর্ধমাত্রা। তাহলে পূর্ণ মাত্রার কয়টি? পূর্ণ মাত্রার হলো আমাদের 32টি। এই 32টির মধ্যে স্বরবর্ণ হলো 6টি আর ব্যঞ্জন বর্ণ হলো 26টি। এরপরে আছে শূন্য মাত্রা, এটা হলো 10টি। এরপরে শূন্য মাত্রার এই 10টির মধ্যে 4টি হলো স্বরবর্ণ, 6টি হলো ব্যঞ্জন বর্ণ। এরপর আছে কি অর্ধমাত্রা। অর্ধমাত্রা হলো 8টি, 1টি স্বরবর্ণ আর 7টি হলো ব্যঞ্জন বর্ণ। এরপরে যদি ধ্বনি অনুসারে আমরা এটাকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি বর্ণটাকে। তাহলে স্বরবর্ণ হলো আমাদের 11টা, এর মধ্যে মৌলিক যে স্বরধ্বনি অর্থাৎ মৌলিক স্বরধ্বনিটা হলো আমাদের 7টা। এরপর হলো ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে মোট ব্যঞ্জন বর্ণ হলো 39টি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো কি আমাদের 30টি। এরপরে আছে কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার,
আর এরপরে আছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ। এই অনুবর্ণের মধ্যে আবার তিনটা অনুবর্ণকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো কি ফলা, এরপর হলো রেফ। ও আমাদের একটা রেফ অপশন বাদ গেছে, এটা হলো রেফ হলো কি যে কোনো অক্ষরের উপরে যদি আমাদের এরকম একটা যদি আমরা লিখি বর্ণ, বর্ণ এই যে এটার উপর একটা রেফ দেওয়া হলো একটা মূর্ধন্যের উপর এরকম বর্ণ রেফ। আরেকটা হলো কি আমাদের বর্ণ সংক্ষেপ, আমরা যুক্ত বর্ণ করার সময় যখন কোনো বর্ণকে সংক্ষেপ করে লিখি এটা হলো বর্ণ সংক্ষেপ। তাহলে আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।